Hello friends, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Biozone. Today in this video, I will discuss about plant-water relation from the chapter Transport and Plant class 11. এখানে আমরা দেখব যে কিভাবে একটা বড় প্ল্যান্ট বা একটা অনেক লম্বা গাছে কিভাবে জল প্রবাহিত হচ্ছে। জল প্রবাহের জন্য উদ্ভিদের কি সিস্টেম রয়েছে সেগুলো আমরা দেখব। চলো আমরা লেট দেরি না করে শুরু করি। বলছে প্ল্যান্ট ওয়াটার রিলেশনশিপ, অর্থাৎ উদ্ভিদ এবং জলের মধ্যে কি সম্পর্ক, যার জন্য উদ্ভিদের মধ্যে জলটা উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। বলছে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর অল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোলস ইন দ্য অল লিভিং অর্গানিজম। আমরা জানি আমাদের প্রোটোপ্লাজমে প্রোটোপ্লাজমের মোটামুটি 90% হচ্ছে ওয়াটার। তো আমাদের সমস্ত ফিজিওলজিক্যাল প্রসেসকে নর্মালভাবে চালাতে গেলে আমাদের কি দরকার? জলের প্রয়োজন হচ্ছে সমস্ত লিভিং অর্গানিজমের ক্ষেত্রে। ইট প্রোভাইডস দ্য মিডিয়াম ইন হুইচ মোস্ট সাবস্টেন্স আর ডিজলভ। কারণ ধরুন তুমি খাওয়ার খাওয়ার পর যদি তুমি জল না খাও তাহলে কি হবে? তোমার খাওয়া ডাইজেস্ট হবে? ইম্পসিবল, হবে না, কোনোদিনই হবে না। যেটুকু মেটাবলিক ওয়াটার থেকে তৈরি হবে, মানে খাওয়ার থেকে জলটা হবে, সেটা হতে পারে, কিন্তু প্রপারলি ডাইজেস্ট হবে না। কেন হবে না? কারণ জলের উপস্থিতিতে কি হবে, জিনিসগুলো ডিজলভ হবে এবং বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইমগুলো বা জল আদ্র বিশ্লেষণকে উৎসেচকগুলো সক্রিয় হবে। দ্য প্রোটোপ্লাজম অফ দ্য সেল is nothing but water in which different molecules are dissolved and several particles are suspended. তাহলে কি হচ্ছে, এই প্রোটোপ্লাজমের মধ্যে যে জল, প্রোটোপ্লাজম অফ দ্য সেল ইজ নাথিং, মানে কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম সেটা এমন কিছু না, কিন্তু যে জলটা রয়েছে সেই জলের মধ্যে কি বিভিন্ন ধরনের জিনিসগুলো সাসপেন্ডেড, ছিটিয়ে থাকবে বা তোমার হচ্ছে ডিজলভ অবস্থায় থাকবে। এ ওয়াটারমেলন হ্যাজ 92% ওয়াটার। একটা জাস্ট তরমুজের কথা ভাবো, ওয়াটারমেলনের কথা ভাবো, যেখানে 92% জল থাকছে। মোস্ট হার্বেসিয়াস প্ল্যান্টস হ্যাভ অনলি অ্যাবাউট 10 to 50% অফ ইটস ফ্রেশ ওয়েট অ্যাজ ড্রাই ম্যাটার। মানে এখানে বলতে চাইছি কি, জাস্ট একটা উদাহরণ বলি, যে আমাদের বডির ওয়েট যদি 60 কেজি হয় তাহলে আমাদের ড্রাই ওয়েট কন্ডিশন হচ্ছে, ড্রাই ওয়েট কাকে বলা হচ্ছে, একটা বডিকে তুমি 75 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 2 থেকে 3 দিন রাখার পরে তার সমস্ত শরীরের জল বাষ্পাকারে বেরিয়ে যাওয়ার পরে যে ওজনটা থাকবে সেটা হচ্ছে ড্রাই ওয়েট। তা আমাদের 60 কেজি যদি ওজন হয়, দেখা যায় সেখানে 40 কেজি ওয়াটার থাকে, মাত্র 20 কেজি আমাদের ড্রাই ওয়েট। সেম একইভাবে প্ল্যান্টদের ক্ষেত্রে বলছে এখানে যে একটা যদি হার্বেসিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মাত্র তার 10 থেকে হার্বেসিয়াস প্ল্যান্টের যদি 100 কেজির হয় তো ওর 10 থেকে 15 কেজি মাত্র ড্রাই ওয়েট রয়েছে। অফকোর্স, অবশ্যই ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার উইদিন এ প্ল্যান্ট ভ্যারিজ। উডি পার্ট হ্যাভ ভেরি লিটল ওয়াটার। তাহলে এই প্ল্যান্টের মধ্যে কি হচ্ছে, তোমার আবার জল সব জায়গায় কিন্তু সমানভাবে থাকে না। ধরো না একটা প্ল্যান্ট, একটা কাঠে কাটলে তুমি এই কাঠে কাটার পরে যে উডি পোর্শন পাচ্ছ, আর একটা এখানে ধরো লিফ রয়েছে, লিফের মধ্যে যে কনসেন্ট্রেশনে জল থাকবে উডের মধ্যে সে কনসেন্ট্রেশনে থাকবে না। আবার উডের মধ্যে আমরা যেটাকে সার কাঠ বলছি মধ্যখানে, যেটা ডেড পার্ট অফ দ্য প্ল্যান্ট বলছি, এটা মেকানিক্যাল সাপোর্ট করে, সেখানে লিগনিন, সুবেরিন এসব বেশি থাকার জন্য এখানে জলের পরিমাণ আরও কম থাকে। তাই উদ্ভিদের বিভিন্ন অংশে, আমাদের শরীরে যেমন বিভিন্ন অংশে জলের তারতম্য রয়েছে, সেরকম ক্ষেত্রেও উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জায়গায় জলের গুরুত্ব রয়েছে, জল দরকার, কিন্তু জল সব জায়গায় সমানভাবে থাকে না। While soft part mostly contain water, যে সমস্ত পার্টগুলো খুব নরম ধরনের থাকে সেগুলো বেশি জল ধারণ করে। A seed may appear dry but it still had water, otherwise it would not be alive or responding. একটা ধরনের বীজ, যে বীজটা মনে হচ্ছে শুষ্ক হয়ে আছে কিন্তু তার মধ্যে জল আছে বলেই সেখানে লাইফ আছে, জল না থাকলে কিন্তু লাইফ থাকতো না। Terrestrial plants take up huge amount of water daily, but most of it is lost to the air through evaporation of the leaves, that is transpiration. তাহলে বলছে টেরেস্ট্রিয়াল প্ল্যান্টরা হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার মাটি থেকে তোমার অ্যাবজর্ব করে, তা কিন্তু বেশিরভাগটাই তারা কি করে দেয়, ট্রান্সপিরেশন প্রসেস, অর্থাৎ বাষ্পমোচন প্রক্রিয়ার পত্রন্ত্র দিয়ে এই যে বাইরে বের করে দিচ্ছে বেশিরভাগ জল। A mature corn plant absorbs most 3 liters of
water in a day, while a mustard plant absorb equal of its own weight in 5 hours. তাহলে বলছে যে একটা সামান্য একটা শস্য, এটা ধান গাছ, সে কি করে সারাদিনে 3 লিটার জলকে অ্যাবজর্ব করে মাটি থেকে। আবার ধরুন একটা সর্ষের গাছ, তার ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটারকে অ্যাবজর্ব করে 5 ঘন্টা, অর্থাৎ বডির যা ওয়েট, সে ওয়েটের সমান জলকে সে অ্যাবজর্ব করে 5 ঘন্টা। বিকজ of this the high demand of water, it is not surprising that water is often the limiting factor for plant growth and productivity in both agriculture and natural environment. এখান থেকে আমরা কি এখান থেকে একটা অ্যাসিওর্ড হলাম কি যে প্ল্যান্ট বা কোনো অ্যানিমাল যার ক্ষেত্রে যে কোনো লিভিং অবজেক্টের ক্ষেত্রে বৃদ্ধি করার জন্য কি দরকার, আমাদের তোমার দরকার হচ্ছে জল ছাড়া কিন্তু লাইফ ইম্পসিবল। এই জন্য আমাদের কি বলা হয়, জীবন, জলের অপর নাম জীবন, দ্য নেম অফ ওয়াটার ইজ লাইফ। এবার ওয়াটার পোটেনশিয়াল, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, ওয়াটার পোটেনশিয়াল কথাটার মানে হচ্ছে দ্য ফ্রি মুভমেন্ট অফ ওয়াটার মলিকুলস। ওয়াটার মলিকুলগুলো কতটা ফ্রিলি মুভ করতে পারছে সেটা হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল। টু কম্প্রিহেন্ড প্ল্যান্ট ওয়াটার রিলেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ সার্টেন স্ট্যান্ডার্ড টার্মস নেসেসারি। তা আমাদের প্ল্যান্ট ওয়াটার রিলেশনকে বুঝতে গেলে কিছু স্ট্যান্ডার্ড টার্মকে আমাদের জানতে হবে। ফার্স্ট হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল ইজ আ কনসেপ্ট ফান্ডামেন্টাল টু আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়াটার মুভমেন্ট। ওয়াটার পোটেনশিয়ালটা আমাদের কেন জানা দরকার? কারণ ওয়াটার পোটেনশিয়ালের উপর ডিপেন্ড করে আমাদেরকে ওয়াটারের মুভমেন্ট হয়, কোন দিকে ওয়াটার যাবে, মূলের ভিতরে প্রবেশ করবে না মূল থেকে বাইরে বেরোবে, একটা বীজের ভিতরে প্রবেশ করবে না বীজ থেকে বাইরে বেরোবে, একটা সেলের মধ্যে ওয়াটার যাবে না সেখান থেকে বেরিয়ে আসবে, সেটা জানতে গেলে আমাদের ওয়াটার পোটেনশিয়ালটা জানতে হবে। তার কি জানতে হবে? সলিউট পোটেনশিয়াল জানতে হবে এবং প্রেসার পোটেনশিয়াল আমরা জানবো। অর্থাৎ ওয়াটার পোটেনশিয়াল হচ্ছে সলিউট পোটেনশিয়াল প্লাস প্রেসার পোটেনশিয়াল সাম। ওয়াটার মলিকুলস পজেস কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে ধরে নাও একটা বিকারে তুমি জল রেখেছো, এই জলের অণুগুলো কত সহজে তোমার ফ্রিলি মুভ করতে পারছে, সেটা হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল। ওয়াটার পোটেনশিয়ালের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত? 0। ওয়াটার পোটেনশিয়ালের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0। এবার এখানে তুমি যত সলিউট অ্যাড করতে থাকবে তত কি হবে, তাহলে ওই জলের অণুগুলো তোমার ফ্রিলি মুভমেন্টটা কমতে থাকবে, আর কমতে থাকার মানে হচ্ছে যে তোমার ওয়াটার পোটেনশিয়ালটা 0 থেকে নেগেটিভের দিকে যাবে। ওয়াটার মলিকুলস পজেস কাইনেটিক এনার্জি। তাহলে জলের যে অণুগুলো রয়েছে আর কি করছে, গতিশক্তি থাকছে, তাদের একটা গতিশক্তি থাকে। ইন লিকুইড অ্যান্ড গ্যাসেস ফর্মস দে আর ইন র্যান্ডাম মোশন দ্যাট ইজ বোথ র্যাপিড অ্যান্ড কনস্ট্যান্ট। যখন জল লিকুইড অবস্থায় থাকে বা গ্যাসীয় অবস্থায় থাকে তখন তাদের জলের যে অণুগুলো রয়েছে সেগুলো র্যান্ডামলি মুভমেন্ট করতে থাকে। The greater the concentration of water in a system, the greater its kinetic energy or water potential. আমাদের একটা সিস্টেমে যত বেশি জল থাকবে, যত বেশি বিশুদ্ধ জল থাকবে, তার কাইনেটিক এনার্জি, তার গতিশক্তি তত ভালো থাকবে। অর্থাৎ ধরে নাও তোমার ব্লাড, সিম্পল এক্সাম্পল বলি, ব্লাডের মধ্যে আমাদের 90% মোটামুটি 88 to 90% তোমার কি রয়েছে, জল রয়েছে। এবার জল যত বেশি পরিমাণে থাকবে তত ব্লাডের মুভমেন্টটা ঠিক থাকবে, ব্লাড লিকুইডফাইড অবস্থা থাকবে। যত জলের পরিমাণ কম থাকবে তার এটা কি হবে, তত কমতে থাকবে, মুভমেন্ট কমতে থাকবে। হেন্স ইট ইজ অবভিয়াস দ্যাট পিওর ওয়াটার উইল হ্যাভ দ্য গ্রেটেস্ট ওয়াটার পোটেনশিয়াল। ওয়াটার পোটেনশিয়াল 0 কার? এটা ডিস্টিলড ওয়াটারের ক্ষেত্রে, অর্থাৎ পিওর, একদম পিওর ওয়াটার যেখানে অন্য কোনো মলিকুল ডিজলভ নেই, সেই নন ডিজলভ মলিকুলের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার ওয়াটার পোটেনশিয়ালের মানটা সবচেয়ে বেশি হচ্ছে। If two systems containing water are in contact, random movement of water molecule will result in the movement of water molecule from the system with higher energy to the with lower energy. ধরো না এটা একটা সিস্টেম
যেখানে একদিকে পিওর ওয়াটার রয়েছে, একদিকে এখানে সলিউট অ্যাড করা হয়েছে, 0.1 m সলিউশনকে তৈরি করা হয়েছে। কি, দ্য সলিউশন অন দ্য রাইট হ্যাজ দ্য নেগেটিভ ওয়াটার পোটেনশিয়াল, কেন? ডিউ টু দ্য প্রেজেন্স অফ সলিউট। তাহলে এখানে কি রয়েছে? এখানে সলিউট রয়েছে। সলিউটের মানে হচ্ছে এখানে পোটেনশিয়ালটা সলিড রয়েছে। ওকে, তাহলে এখানে কি দেখো, প্রথমে 0 ছিল। কেন 0 ছিল? এটা পিওর ওয়াটারের জন্য, একদম পিওর ওয়াটার। এবার এখানে যখনই আমি এখানে চিনি বা লবণ বা কিছু একটা অ্যাড করব, তখন কিন্তু কি হচ্ছে, এই যে আমার সলিড পোটেনশিয়ালটা কিন্তু কি হয়েছে, দেখো, সলিড পোটেনশিয়াল 0.4 মেগাপাস্কাল। অর্থাৎ সলিড পোটেনশিয়ালকে সবসময় নেগেটিভ চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ওয়াটার পোটেনশিয়ালকেও 0 থেকে নেগেটিভ রিপ্রেজেন্ট করা হয়। তো যখন আমি এখানে তোমার কি সলিউট অ্যাড করলাম, তখন কিন্তু ওয়াটার পোটেনশিয়ালের মানটা তোমার নেগেটিভে চলে আসবে। এটা মনে রাখবেন, ওয়াটার পোটেনশিয়ালের মানটা কি হবে? নেগেটিভে চলে আসবে। হ্যাঁ, তাহলে এখানে স্পেস ফর্মুলা ব্যবহার করো। এখানে যদি আমি কি করি, -0.4 মেগাপাস্কাল দিয়ে দিই এবং এটা ধরো প্রেসার ভলিউম 0 রয়েছে, তাহলে ওয়াটার পোটেনশিয়ালের মান কত হলো? -0.4 মেগাপাস্কাল। তাহলে পিওর ওয়াটারের ক্ষেত্রে ওয়াটার পোটেনশিয়ালের মানটা কি 0 থাকলো, কিন্তু যখনই ওখানে আমি সলিউট অ্যাড করলাম, তখন জলের যে অণুগুলো তাদের গতিশক্তি কমে গেল অন্যান্য অণুগুলো আসার জন্য, বলে তার পোটেনশিয়ালের মানটাও কমে গেল। বলে ওয়াটার পোটেনশিয়াল কি হলো? 0 থেকে তোমার নেগেটিভ, এই ওয়াটার পোটেনশিয়াল মানটা 0 থেকে কি হলো? নেগেটিভ দিকে চলে গেল। এরপরে বলছে, thus water will move from the system containing water at higher water potential to the having lower water potential. তাই এখানে ওয়াটার পোটেনশিয়াল লোয়ার কেন? কারণ এখানে সলিউট অ্যাড করা হয়, যার ফলে জলের অণুগুলো আর ফ্রিলি মুভ করতে পারে না। তাই সবসময় মনে রাখবে কি, যে ওয়াটার মুভমেন্টটা কোন দিকে হবে? ওয়াটার মুভমেন্ট হাই ওয়াটার পোটেনশিয়াল টু লো ওয়াটার পোটেনশিয়াল। মানে কি? মানে হচ্ছে যে এখানে হাই ওয়াটারকে ধরে নাও ম্যাক্সিমাম ওয়াটার পোটেনশিয়াল, হাই ওয়াটার পোটেনশিয়াল কত? 0 থেকে তোমার হচ্ছে কি লো, মানে হলো। তাহলে এখানে কি হলো? এটা হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল মানটা নেগেটিভ হয়ে গেল। যত সলিড অ্যাড হবে তত নেগেটিভ হতে থাকবে। দিস প্রসেস অফ মুভমেন্ট অফ সাবস্ট্যান্স ডাউন এ গ্রেডিয়েন্ট অফ ফ্রি এনার্জি কল্ড ডিফিউশন। তাহলে কি হচ্ছে, তখন এখান থেকে ওয়াটারটা কি করে মুভ করবে? কোন দিকে? এ পাশে, হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়াল, বা লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে। Water potential is denoted by the Greek symbol psi and is expressed in pressures unit such as Pascal. তাহলে ওয়াটার পোটেনশিয়ালের ইউনিট কি? পাস্কাল, যে মেগা পাস্কাল লিখেছে এখানে। By convention, the water potential of pure water at standard temperature is not under any pressure is taken by 0. তাহলে আমরা এখানে কি দেখলাম? যখন একটা পিওর ওয়াটার বা ডিস্টিল ওয়াটার নিচ্ছি, তখন সেখানে যেহেতু কোনো সলিউট অ্যাড নেই, তাই কি তার ওয়াটার পোটেনশিয়ালের মানটা ম্যাক্সিমাম হচ্ছে এবং সেটাকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবার যখন ওতে সলিউট যত অ্যাড করতে থাকবো আমি, তত ওই জলের অণুগুলোর যে গতিশক্তি সেটা কমতে থাকবে। কমার ফলে কি হবে? তার ওয়াটার পোটেনশিয়াল মানটা 0 থেকে নেগেটিভের দিকে হতে থাকবে। এবং ওয়াটার সবসময় কোন দিকে প্রবাহিত হয়? 0 নেগেটিভ ওয়াটার পোটেনশিয়াল টু পজিটিভ ওয়াটার পোটেনশিয়াল, হাই ওয়াটার পোটেনশিয়াল টু লো ওয়াটার পোটেনশিয়াল, অর্থাৎ 0 টু নেগেটিভের দিকে তোমার ট্রান্সপোর্ট হয়, আর নেগেটিভ থেকে মোর নেগেটিভের দিকে ট্রান্সপোর্ট হয়। এবার বাকি দুটো পয়েন্ট পরের চ্যাপ্টারে হচ্ছে, দেখো এরপরে দেখো, ইফ সাম সলিউট ইজ ডিজলভ ইন পিওর ওয়াটার। এবার আমি পিওর ওয়াটারের মধ্যে কি করলাম? কিছু সলিউট ডিজলভ করে দিলাম। দ্য সলিউশন হ্যাড পিওর ফ্রি ওয়াটার অ্যান্ড দ্য কনসেন্ট্রেশন অফ ওয়াটার ডিক্রিজ। তাহলে এখানে যখন সলিউট অ্যাড করলাম, তখন কি হলো? এর মধ্যে কি হয়ে গেল? তোমার ওয়াটার লেভেলটা কি করলো? কমে গেল, বা ওয়াটারের যে কণাগুলো ছিল, আয়নগুলো ছিল, মুভমেন্টটা কমে গেল, ডিক্রিজ হয়ে গেল। ওই যে কনসেন্ট্রেশন অফ ওয়াটার ডিক্রিজ, কারণ সলিউট চলে এসেছে। রিডিউসিং ইটস পোটেনশিয়াল, অর্থাৎ যে কাইনেটিক এনার্জিটা পেয়েছিলাম ওয়াটারের মলিকুল, সেগুলো কমে গেল। হেন্স অল সলিউশন হ্যাভ এ লোয়ার ওয়াটার পোটেনশিয়াল দেন পিওর ওয়াটার। তাহলে পিওর ওয়াটার থেকে এর ওয়াটার পোটেনশিয়াল কি
কম, তাহলে পিওর ওয়াটার 0, ম্যাক্সিমাম ওয়াটার পোটেনশিয়াল এখানে হয়ে গেল 0.4, কারণ -0.4 মানে হচ্ছে তোমার ওয়াটার পোটেনশিয়াল অর্থাৎ জলের অণুগুলোর যে স্বাধীনভাবে চলাফেরা ছিল, গতিশক্তি ছিল, সেটা কমে গেল। দ্য ম্যাগনিটিউড অফ দিস লোয়ারিং ডিউ টু দ্য ডিসলিউশন অফ সলিউট ইজ কল্ড সলিউট পোটেনশিয়াল। এবং এটা গতিশক্তি কেন কমলো? কারণ এখানে সলিউট অ্যাড করেছি। এই সলিউট অ্যাড করার জন্য কি হচ্ছে সলিউট পোটেনশিয়াল, যেটা আমরা এখানে পেয়েছি 0.4 সলিউট পোটেনশিয়াল। এবং সলিউট পোটেনশিয়াল সর্বদা নেগেটিভ চিহ্ন দ্বারা উপস্থাপন করা হয়। এই সলিড পোটেনশিয়াল অলওয়েজ নেগেটিভিটি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্য ওয়াটার পোটেনশিয়াল কি 0 থেকে নেগেটিভের দিকে হচ্ছে, আর সলিড পোটেনশিয়াল নেগেটিভ থেকে শুরু হচ্ছে, পজিটিভ হয় না, মানে মান দেওয়া হয় না। দ্য মোর দ্য সলিউট মলিকিউল দ্য লোয়ার ইজ দ্য সলিড। এবার যত তুমি এখানে ধরনের চিনি বা নুন যাই মেশাও না কেন, তার সলিড পোটেনশিয়ালের মানটা আরও নেগেটিভ হয়ে থাকবে, অর্থাৎ নেগেটিভ থেকে আরও নেগেটিভ হবে। দ্য মোর for solution atmospheric pressure pressure water potential solid potential, for a solution at atmosphere আমার কি নর্মাল যে atmospheric pressure এটা নর্মাল 0, এর কোনো বাইরে থেকে প্রেসার ক্রিয়েট করা হয়নি, তাই এটা 0, এটা হচ্ছে নর্মাল atmospheric pressure। এবার দেখো যদি আমরা প্রেসার অ্যাড করি, if pressure is greater than atmospheric pressure is applied to pure water or a solution, its water potential increase। এবার ধরুন এখানে তুমি কি করলে, আমার নর্মাল ছিল এটা পিওর ওয়াটার, এবার এক্ষেত্রে আমি কি করলাম, আমি প্রেসারকে বাড়িয়ে দিলাম 0.15 পাস্কাল। তাহলে প্রেসার পোটেনশিয়াল সবসময় কি হবে, পজিটিভ। মনে রাখবে পয়েন্টগুলো, প্রেসার পোটেনশিয়াল হবে পজিটিভ সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। সলিড পোটেনশিয়াল সবসময় নেগেটিভ থেকে আরও নেগেটিভ হবে, নেগেটিভ থেকে মোর নেগেটিভ। ওয়াটার পোটেনশিয়াল সর্বদা 0 থেকে নেগেটিভ হবে, এটা আমার মনে থাকবে। তাহলে এখানে যখন আমার দেখছি যে এই জিনিস নর্মালি আছে, এবার আমি প্রেসার ক্রিয়েট করবো। যখন প্রেসার ক্রিয়েট করছি এখানে আমি, তখন আমার সলিড পোটেনশিয়াল কত, -0.15। তাহলে এখানে আলটিমেট কী হলো, যখন সলিড পোটেনশিয়াল এবং প্রেসার পোটেনশিয়াল একই হয়ে যাবে, সলিড পোটেনশিয়াল প্রেসার সেম হবে, তখন কিন্তু ওয়াটার পোটেনশিয়াল মানটা 0 হবে। It equivalent to pumping water from one place to another. Can you think of any system in our body where pressure is built up? Pressure can build up in a plant system when water enters a plant cell, diffusion causing the pressure built up against the cell wall. It is turgid. তাহলে টার্জিড কাকে বলছে দেখো, যখন ধরো নাও একটা কোষের মধ্যে জল প্রবেশ করছে, তা কোষের যে বড় ভ্যাকুয়ালটা রয়েছে সেটা জল পূর্ণ হয়ে যাচ্ছে। জল কখন প্রবেশ করছে, যখন এর ক্ষেত্রে তোমার বাইরের দিকে কি থাকছে, হাইপোটোনিক, অর্থাৎ বাইরের যে সলিউশনটা রয়েছে সেখানে জল বেশি রয়েছে আর ভিতরে জল কম রয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে কি লো সলিউট হাই সলভেন্ট। যখন বাইরে তোমার বেশি পরিমাণে ওয়াটার রয়েছে কিন্তু কম পরিমাণে সলিউট বা দ্রাব রয়েছে, তখন সেখানে কি হচ্ছে, বাইরে থেকে ভিতরের দিকে, কারণ এখানে ওয়াটার পোটেনশিয়ালটা কি হাই, এটা হাই, আর এখানে ওয়াটার পোটেনশিয়াল লো, তাই হাই থেকে লো এর দিকে তোমার মুভমেন্ট করছে, কারণ ভিতরে প্রোটোপ্লাজমে কি রয়েছে, বিভিন্ন সাবস্ট্যান্স রয়েছে বলে সলিড কনসেন্ট্রেশন ভিতরে বেশি আছে, আর যেখানে বেশি সলিড কনসেন্ট্রেশন আছে সেখানে তোমার জলটা প্রবেশ করবে। যখন জল প্রবেশ করবে তখন কিটা কোষটা ফুলে যাবে, এটাকে বলা হচ্ছে টার্জিডিটি। কখন টার্জিডিটি হবে, যখন একটা কোষকে তুমি হাইপোটোনিক সলিউশনে দিবে। হাইপোটোনিক মানে যখন বাইরের দিকে জলের কনসেন্ট্রেশন থাকবে। আইসোটোনিক মানে হচ্ছে বাইরে এবং ভিতরে জলের কনসেন্ট্রেশন সেম থাকবে, তখন সেটাকে আইসোটোনিক বলা হয়। সেটা ফ্লাসিড, অর্থাৎ কোষের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন বাইরে জলের পরিমাণটা কম থাকবে আর কোষের ভিতরে জলের পরিমাণ বেশি থাকবে, জলের পরিমাণ বেশি মানে কি, ওর ওয়াটার পোটেনশিয়াল বেশি, বাইরে দিয়ে কম মানে কি, ওয়াটার পোটেনশিয়াল কম, তাই ওয়াটার পোটেনশিয়ালগুলো এখানে কি হচ্ছে থাকলো। আবার যখন তোমার বাইরের দিকে জলের পরিমাণটা কম থাকবে, ভিতরে বেশি থাকবে, তো বাইরে ওয়াটার পোটেনশিয়াল মানটা কি হবে, নেগেটিভ হবে, নেগেটিভ। আর ভিতরে কি হচ্ছে, মোটামুটি লেস নেগেটিভ হবে, তখন ভিতর থেকে বাইরের দিকে জল বেরিয়ে আসবে। তাহলে হাইপারটোনিক মানে বাইরের দিকে সলিউট বেশি থাকবে, ভিতরে সলিউট কম থাকবে।
আইসোটোনিক মানে হচ্ছে বাইরের ভিতরে সলিড একই থাকবে, হাইপোটোনিক মানে ভিতরে সলিড কনসেন্ট্রেশন বেশি থাকবে, বাইরের সলভেন্ট কনসেন্ট্রেশন বেশি থাকবে। দিস ইনক্রিজ দ্য প্রেশার পোটেনশিয়াল। প্রেশার মানে কি তুমি বাইরে থেকে যখন এই যে প্রেশার ক্রিয়েট করছি আমি, যখন বাইরেতে প্রেশার দিচ্ছি তখন কি হচ্ছে, আমার প্রেশার পোটেনশিয়াল বেড়ে চলেছে। প্রেশার পোটেনশিয়াল ইজ ইউজুয়ালি পজিটিভ, কারণ প্রেশার তুমি যখন বাইরে থেকে প্রেশার দিচ্ছ একটা পজিটিভ এফেক্ট দিচ্ছ বলে কি প্রেশার পোটেনশিয়াল অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। দো ইন প্ল্যান্টস নেগেটিভ পোটেনশিয়াল or tension in the water column in the xylem play a major role in water transport system। কারণ বলছে জাইলেমের মধ্যে যখন নেগেটিভ ওয়াটার পোটেনশিয়াল থাকছে তখনই এখানটা ওয়াটার ট্রান্সপোর্ট হচ্ছে, কারণ ওয়াটার অলওয়েজ মুভ ফ্রম লেস নেগেটিভ ওয়াটার পোটেনশিয়াল টু মোর নেগেটিভ ওয়াটার পোটেনশিয়ালের দিকে যাচ্ছে। আর মোর নেগেটিভ ওয়াটার পোটেনশিয়াল কখন হবে, যখন ওদের সলিড কনসেন্ট্রেশন বেশি হবে। প্রেশার পোটেনশিয়াল ইজ ডিনোটেড অ্যাজ Psi. Water potential of a cell is affected by both solute and pressure potential. The relation between the water potential, pressure potential plus solid potential. এবার তুমি যত সলিড অ্যাড করে থাকবে সলিড পোটেনশিয়ালের মানটা তত নেগেটিভ হয়ে থাকবে, আর যত তুমি প্রেশার অ্যাড করবে ওর মানটা পজিটিভ হয়ে থাকবে। ওয়াটার পোটেনশিয়াল এদের মধ্যে তখন প্লাস মাইনাস করলে ওয়াটার পোটেনশিয়ালের মানটা বেরিয়ে যাবে। তোমার যেরকম দেয় যে এক জায়গায় ধরনের বলছে যে একটা সেলের মধ্যে, এই সেলটার মধ্যে আর এই সেলটার মধ্যে, ধরুন না এই দুটোর মধ্যে, এখানে মানে ওয়াটার পোটেনশিয়াল মান 0.4 আছে, এখানে 0.0 মেগাপাস্কাল আছে। তো কোথায় কোন দিক থেকে ওয়াটার মুভ করবে, যেহেতু 0 আছে লেস নেগেটিভ থেকে মোর নেগেটিভের দিকে, অর্থাৎ এখান থেকে এখান দিকে ওয়াটার ট্রান্সপোর্ট হবে। এরপর বলছে অসমোসিস। তো অসমোসিস মানে আমরা সবাই জানি যে অসমোসিস মানে যখন দুটো দ্রবণকে একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকবে তখন শুধুমাত্র দ্রাবক এগুলো দ্রাবকের অণুটা শুধুমাত্র তোমার কোথায় যাবে, দ্রাবকের অণুটা তোমার হচ্ছে লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন দিকে যাবে, অর্থাৎ অ্যাগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কে যাবে, শুধুমাত্র সলভেন্টটা। তাহলে এখানে বলে দ্য প্লান্ট সেল ইজ সারাউন্ডেড বাই এ সেল মেমব্রেন অ্যান্ড সেল ওয়াল। তাহলে একটা উদ্ভিদ কোষের কি থাকে, বাইরের দিকে তোমার কি থাকে, সেল মেমব্রেন থাকছে, আর সেল মেমব্রেন বাইরের দিকে কে থাকছে, তোমার সেল থাকছে। The cell wall is freely permeable to water substance in solution, hence is not barrier to movement. তাহলে এই যে সেল ওয়াল থাকে, সেল ওয়ালটা হচ্ছে কি ভেদ্য বলে freely permeable. In plants, cell usually contain a large concentration of vacuole. তাহলে প্ল্যান্ট সেলের মধ্যে কি থাকে, বড় বড় ভ্যাকুয়াল থাকে। হুজ কন্টেন্ট দ্য ভাস্কুলার স্যাপ। তাহলে এখানে কি থাকে, ভাস্কুলার এই ভ্যাকুয়াল যে আছে, ভ্যাকুয়ালের মধ্যে কি থাকতে পারে, সে ভ্যাকুলার রস থাকতে পারে, কন্ট্রিবিউট টু দ্য সলিড পোটেনশিয়াল অফ দ্য সেল। সলিড পোটেনশিয়াল বলতে যে এটা কি করছে, বলছে কন্ট্রিবিউট টু দ্য সল। এই যে ভ্যাকুয়ালের মধ্যে যখন সেল স্যাপ থাকবে, সেল স্যাপ বলতে তোমার জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ যখন থাকবে তখন কি হবে, এর মানে সলিড পোটেনশিয়াল অর্থাৎ সলিডের পরিমাণটা বেশি থাকবে। ইন প্ল্যান্ট সেল দ্য সেল মেমব্রেন অ্যান্ড মেমব্রেন অফ দ্য ভ্যাকুয়াল। তো ভ্যাকুয়াল মেমব্রেনকে বলা হচ্ছে কি টোনোপ্লাস্ট, আর বাইরের দিকে উদ্ভিদের মেমব্রেন থাকছে কি তোমার কোষ পর্দা। The tonoplasts together are important determinants of the movement of molecules in our outer cell. তাহলে এর মধ্যে যে জল রয়েছে, জলদ্রবিত খনিজ লবণ রয়েছে, এবার এই মেমব্রেনটা আর এই মেমব্রেনটা ডিসাইড করবে ওয়াটার সাথে মুভ করবে কোন দিকে। অসমোসিস is the term used to refer specifically to the diffusion of water across differentially semipermeable membrane. এখানে কি হচ্ছে, এটা ডিফিউশন বলতে আমরা বুঝি যে এখানে অসমোসিস বলতে আমরা বুঝি এখানে একটা ডিফিউশন প্রসেস যার মাধ্যমে ওয়াটারটা মুভ করছে থ্রু সেমিপারমেবল মেমব্রেন অর্ধবেদ্য পর্দা দ্বারা। অসমোসিস অকার স্পন্টেনিয়াসলি ইন রেসপন্স টু ড্রাইভিং ফোর্স। একটা বাইরের শক্তি দ্বারা অসমোসিস নির্ধারণ হচ্ছে। দ্য নেট ডাইরেকশন অ্যান্ড রেট of osmosis depend on both the pressure gradient and concentration gradient. প্রেসার গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ধরুন এটা একটা কোষ পর্দা, এবার হচ্ছে কি এই কোষ পর্দা ধরুন এখানে হাই লো কনসেন্ট্রেশন আছে, এখানে অনেক হাই কনসেন্ট্রেশন আছে।
এবার কি করবে, এই যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে এটা অসমোসিসটা হবে কি লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশনের দিকে যাবে অ্যাগেন্স্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এবং প্রেসার গ্রেডিয়েন্ট, এবং এটাকে পাঠানোর জন্য যে বাইরে থেকে প্রেসার, যেটাকে অসমোটিক প্রেসার বলছি, সেটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট। এই যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইজ দ্য ডিফারেন্স ইন কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স অ্যাক্রস দ্য মেমব্রেন। তাহলে এই মেমব্রেন এই পাশে আর এই পাশে যে কনসেন্ট্রেশনের অর্থাৎ দ্রাবকের যে পার্থক্য রয়েছে, দ্রাব্যের যে পার্থক্য রয়েছে, সেটাকে বলা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট is a difference in pressure across the membrane which cause solute containing fluid to move। তাহলে এখানে কি হচ্ছে, প্রেসার গ্রেডিয়েন্ট মানে যেহেতু এর দুপাশে কি রয়েছে, সলিউট বা সলভেন্টের কনসেন্ট্রেশন পার্থক্য রয়েছে, তাই প্রেসারের পার্থক্য রয়েছে এখানে। ওয়াটার উইল মুভ ফ্রম ইটস রিজিয়ন অফ হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল টু ইটস রিজিয়ন অফ লোয়ার কেমিক্যাল পোটেনশিয়াল। কেমিক্যাল পোটেনশিয়াল মানে যেখানে কনসেন্ট্রেশনটা বেশি থাকবে সেখান থেকে কমের দিকে যাবে, অর্থাৎ এখানে কে যাবে, শুধুমাত্র মনে রাখবে দ্রাবক যাবে, অর্থাৎ শুধুমাত্র সলভেন্ট যাবে, সলিড কিন্তু এখানে পর্দা দ্বারা ট্রান্সফার হবে না। ইউ মে হ্যাভ মেড এ পোটাটো অসমোমিটার অ্যাট সাম আর্লি স্টেজ। তুমি ধরো একটা আলু নিলে, আলুটাকে তুমি ধরে নাও এভাবে তুমি কেটে দিয়েছো, তারপর আলুটাকে তুমি কি করলে, একটা বিকারের মধ্যে ডুবিয়ে দিলে, কিছুক্ষণ পরে দেখবে যে আলুর মধ্যে জল প্রবেশ করেছে, অর্থাৎ দেখবে যেখানে তোমার জল প্রবেশ করে গেছে। জলটা কোথা থেকে আসলো, জলটা হচ্ছে এই যে বাইরে থেকে যে হাইপোটনিক সলিউশন ছিল, এখান থেকে জলটা তোমার অ্যাবজর্ব হয়ে হলো, এটাই বলতে চাইছি এখানে। If the tuber is placed in water, the cavity in the potato tuber containing concentrated solution of sugar, তাহলে এটা if starting figure বলি 1 নম্বর প্রশ্ন, solution of which chamber has a lower water potential। তাহলে ওয়াটার পোটেনশিয়াল আমরা কি বলেছি, যেখানে যত বেশি সলিউট বা দ্রাব অ্যাড করা থাকবে তার ওয়াটার পোটেনশিয়াল মান তত কম হবে। তো এখানে ওয়াটার পোটেনশিয়াল সবচেয়ে কম হবে এখানে মোর নেগেটিভ, মানে সবচেয়ে কম ওয়াটার পোটেনশিয়াল কোন দিকে হবে, বি এর দিকে হবে, কারণ এখানে হাই সলিউট রয়েছে, দুই নম্বর কোয়েশ্চেন বলছে সলিউশন অফ হুইচ চেম্বার হ্যাজ লোয়ার সলিউট পোটেনশিয়াল। তাহলে সলিউট পোটেনশিয়াল মানে যে চেম্বারে সলিউটের পরিমাণটা কম থাকবে, তাহলে এখানে এ চেম্বারের সলিউট পোটেনশিয়াল কম রয়েছে। সি নম্বর ইন হুইচ ডাইরেকশন উইল অসমোসিস অকার। তাহলে ডাইরেকশন হচ্ছে কি এ টু বি, কেন, এর ক্ষেত্রে তোমার হচ্ছে ওয়াটারের মুভমেন্ট অলওয়েজ ডিপেন্ড অন তোমার হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল। তাহলে ওয়াটার পোটেনশিয়াল কার বেশি আছে, কার নেগেটিভ আছে, এখানে হচ্ছে কি লেস নেগেটিভ, ওয়াটার পোটেনশিয়ালটা যেটা আছে লেস নেগেটিভ, তাহলে লেস নেগেটিভ থেকে মোর নেগেটিভের দিকে যাবে, অর্থাৎ এ থেকে বি এর দিকে যাবে। হুইচ সলিউট হ্যাজ হায়ার সলিউট পোটেনশিয়াল, হুইচ সলিউশন হ্যাজ, তো এখানে বি সলিউশনের হায়ার সলিউট পোটেনশিয়াল রয়েছে। অ্যাট ইকুইলিব্রিয়াম হুইচ চেম্বার উইল হ্যাভ লোয়ার অ্যাট ইকুইলিব্রিয়াম, এখানে কারো হবে না, যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনের কথা বলছে তখন এ ইজ ইকুয়াল টু বি সবার ক্ষেত্রে সমান হবে। ইফ ওয়ান চেম্বার হ্যাজ 2000 kilopascal and another chamber has -1000 kilopascal, which is the chamber that has higher water potential। তাহলে হায়ার ওয়াটার পোটেনশিয়াল বলতে কাজ বলছে এখানে -1000 পাস্কাল, সিম্পল মোর নেগেটিভ মানে এটা হলো -2000 kilopascal, এটা হচ্ছে -1000 kilopascal। তাহলে এখানে আমি বলেছি কি ম্যাক্সিমাম ওয়াটার পোটেনশিয়াল মান কোনটা, 0, এবং ওর মানটা সবসময় নেগেটিভ থেকে আরও নেগেটিভের দিকে যাবে, অর্থাৎ এখানে হচ্ছে নেগেটিভ কে রয়েছে, এটা বেশি নেগেটিভ রয়েছে, এটা কম নেগেটিভ রয়েছে, সুতরাং এখানে এ নাম্বার চেম্বারের যে ওয়াটার পোটেনশিয়াল মান সেটা বি এর থেকে অনেকটা বেশি। সরি, বুঝতে পেরেছো? Let us discuss another experiment where a solution of sucrose in water taken in a funnel is separated from pure water in beaker through semi-permeable membrane। তাহলে এখানে কি করা হচ্ছে,
এখানে বলা হচ্ছে যে এই যে এটা একটা ফানেল, এর চারিদিকে রাবারের কর্ক লাগানো আছে, কর্ক না রাবারের একটা মেমব্রেন লাগানো আছে, ক্লিয়ার। এর মধ্যে ওয়াটার রয়েছে, এখানে সলিউট যখন রয়েছে, সলিউট এর মধ্যে সলিউট রয়েছে, সলিউট বা সলিউশন যেটা যেখানে সলিউট সলভেন্ট রয়েছে, তাহলে এটা হচ্ছে হাইপোটোনিক সলিউশন। হাইপোটোনিক সলিউশন মানেটা কি, যেখানে তোমার হাইপোটোনিক, এর মানে বাইরের দিকে H2 কনসেন্ট্রেশনটা কি, জলের পরিমাণটা বেশি এবং সলিউটটা কম কম রয়েছে, তাহলে এখানে কম রয়েছে, তাই এখানে যে ওয়াটার মুভ করে করতে লো ওয়াটার পোটেনশিয়াল টু হাই ওয়াটার পোটেনশিয়াল, হাই ওয়াটার পোটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেনশিয়াল থেকে ওয়াটার মুভ করবে, তাহলে এখানে জলটা কোন দিকে, বাইরে থেকে ভিতরের দিকে যাবে, বাইরে থেকে ভিতরের দিকে যাবে। কিন্তু এবার যদি আমরা কি করি, যে বাইরে যদি এক্সট্রা প্রেসার ক্রিয়েট করি, বাইরে থেকে এক্সট্রা প্রেসার ক্রিয়েট করি, তাহলে কিন্তু ওয়াটারের মুভমেন্ট আর হবে না। এখানে দেখো বলছে ইউ ক্যান গেট দিস কাইন্ড অফ মেমব্রেন ইন অ্যান এগ। ডিম দেখবে, ডিম সেদ্ধ করার পরে ডিমের উপরে একটা আবরণ থাকে, সেটাকে বলা হচ্ছে, সেটা একটা ন্যাচারাল মেমব্রেন। রিমুভ দ্য ইয়োক অ্যান্ড অ্যালবুমিন থ্রু এ স্মল হোল at one end of the egg and place the cell in a dilute solution of hydrochloric acid for a few hours. মানে প্রথমে ডিমটা নেওয়া হলো, ডিমটা ফাটিয়ে কুসুমটাকে বের করে নেওয়া হলো এবং লিকুইডটা বের করে নেওয়া হলো, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনে রাখলে তোমার কি হবে, the egg cell dissolve lowering the membrane intact, water will move into the funnel. তাহলে এরপর কি হচ্ছে, এই সেলটা তো নষ্ট হয়ে যাবে আর মেমব্রেনটা বেরিয়ে আসবে। এই মেমব্রেনটা এখানে লাগানো হয়েছে। ওয়াটার মুভ intact, water will move into the funnel. The water কোন দিকে যাচ্ছে, into the funnel, resulting in rise in the level of solution. তাহলে এখানে কি হচ্ছে, আলটিমেট এর পরিমাণটা বেড়ে যাচ্ছে। This will continue till the equilibrium is reached. Equilibrium বলতে বাইরের যখন সলিউশন কনসেন্ট্রেশন এবং ভিতরের সলিউশন কনসেন্ট্রেশন যখন সমান হবে, তখন একমাত্র ওয়াটারের এই এন্ট্রিটা বন্ধ হবে। In case of sucrose, glucose, sucrose does diffuse out through the membrane, will equilibrium can be reached. But external pressure can be applied from upper part of the funnel such that no water diffuse into the funnel through the membrane. এবারে এখানে কি হবে, বাইরে থেকে প্রেসার যখন ক্রিয়েট করবো আমি, তখন দেখা যাচ্ছে এখানে কোনো জল ডিফিউজ হচ্ছে না। This pressure required to prevent water from diffusing is in fact the osmotic pressure, and this is the function of the solute concentration. More the solute concentration, greater will be the pressure required to prevent water from, মানে যত বেশি তোমার এখানে সলিউটের পরিমাণটা বেশি হবে, তত জলটা কি হবে, গাঢ় হবে, সেই জলটা গাঢ় হবে, তত বাইরে থেকে সে জলকে অ্যাবজর্ব করবে, এবং সেই জল অ্যাবজর্ব করে বা জলটা ভিতরে প্রবেশটা বাড়াতে গেলে ঠিক একই পরিমাণে প্রেসার ক্রিয়েট করতে হবে। তো যত সলিউট বাড়বে, সলিউট যত বাড়বে, প্রেসার তোমাকে তত বেশি দিতে হবে, প্রিভেন্ট ওয়াটার মুভমেন্ট, প্রিভেন্ট ওয়াটার মুভমেন্ট। মানে বলতে গেলে এর ওয়াটার পোটেনশিয়ালটা জিরো কখন হবে, ওয়াটার পোটেনশিয়ালটা জিরো কখন হবে, যখন তোমার হচ্ছে প্রেসার পোটেনশিয়াল প্লাস সলিউট পোটেনশিয়াল দুটো সমান হবে। অর্থাৎ প্রেসার পোটেনশিয়াল যখন ধরে নাও 50 মেগাপাস্কাল এবং সলিউট পোটেনশিয়াল ধরে নাও ওই -50 স্কাল। তাহলে কখন হবে, যখন তোমার প্রেসার পোটেনশিয়াল এবং সলিড পোটেনশিয়াল সমান এবং বিপরীতমুখী হবে, তখনই এখন ওয়াটার মুভমেন্টটা হবে না। তাহলে এখানে ওয়াটার মুভমেন্টটা হবে না। এখানে কি, তাহলে এখানে কি রয়েছে, এখানে ওয়াটার পোটেনশিয়ালটা জিরো রয়েছে, জিরো, যেখানে প্রেসার পোটেনশিয়াল মাইনাস সলিড পোটেনশিয়াল এরকম হয়েছে। অর্থাৎ এরা একবার ইকুয়াল থাকলে ইকুয়াল, কিন্তু বিপরীত থাকলে হয়ে যাবে। Numerically, osmotic pressure is equivalent to the osmotic potential. The osmotic pressure, যেটা আমরা osmotic pressure বলছি, সেটাই হচ্ছে প্রেসার পোটেনশিয়াল, বা osmotic pressure বলছি সেটা সলিড পোটেনশিয়াল বলছি আমরা। Osmotic pressure is the positive pressure applied while osmotic potential is negative.
এটাকে যখন আমি অসমোটিক প্রেসার, এখানে বললো কি দেখো, নিউমেরিক্যালি অসমোটিক প্রেসার ইকুইভ্যালেন্ট অসমোটিক পোটেনশিয়াল। তো অসমোটিক প্রেসার মানে কি, প্রেসার পোটেনশিয়াল এটা, আর অসমোটিক, আর তোমার হচ্ছে কি অসমোটিক প্রেসার, এটা অসমোটিক প্রেসার পোটেনশিয়াল অ্যান্ড অসমোটিক পোটেনশিয়াল, অসমোটিক এটা একই জিনিস, শুধুমাত্র এটাকে সাধারণত নেগেটিভ দ্বারা করা হয়, এটাকে পজিটিভ দ্বারা চিহ্নিত করা হয়, করা হয়। এবার দেখো প্লাজমোলাইসিস, এবং প্লাজমা মানে কি প্রোটোপ্লাজম, লাইসিস মানে ভেঙে যাওয়া। তা কিভাবে কি করছে দেখো, তুমি ধরো এখানে 3 ধরনের সলিউশন, হাইপোটনিক, হাইপারটনিক, আইসোটনিক। আইসোটনিক মানে হচ্ছে বাইরের, কোষের বাইরের আর ভিতরের সলিড কনসেন্ট্রেশন সেম রয়েছে। হায়ার কনসেন্ট্রেশন বাইরের দিকে জল, হাইপারটনিকের ক্ষেত্রে কি হচ্ছে, বাইরের জলের কনসেন্ট্রেশনটা কি কম রয়েছে, কিন্তু ভিতরের দিকে জলের কনসেন্ট্রেশনটা বেশি রয়েছে, তাই ভিতর থেকে বাইরের দিকে বেরোবে। আর হাইপোটনিকের ক্ষেত্রে বাইরের দিকে জলের কনসেন্ট্রেশন বেশি, ভিতরে জলের কনসেন্ট্রেশন কম, বলে ভিতরের দিকে প্রবেশ করবে। এবার দ্য বিহেভিয়ার অফ দ্য প্ল্যান্ট সেল উইথ রিগার্ড টু ওয়াটার মুভমেন্ট ডিপেন্ডিং অন দ্য সারাউন্ডিং সলিউশন। তাহলে একটা কোষের মধ্যে জল প্রবেশ করবে কি করবে না নির্ভর করবে কার উপর, তার বাইরের পরিবেশের জল কিরকম রয়েছে। If the external solution balance of osmotic pressure of cytoplasm, isotonic মানে যখন এই এদের আইসোটনিক, আইসোটনিকের বি ইজ আইসোটনিক, আইসোটনিক মানে হচ্ছে যখন এখানেও H2O আর ভিতরের H2 দুটো সমান হবে, অর্থাৎ বাইরের ভিতরের দিকে যখন ওয়াটার পোটেনশিয়ালের মানটা সেম থাকবে তখন সেখানে আইসোটনিক, ওয়াটারের মুভমেন্টটা হবে না। If the external solution is more dilute than cytoplasm, it is hypotonic. Hypotonic মানে এখানে ওয়াটার কনসেন্ট্রেশনটা, এখানে তোমার ওয়াটার কনসেন্ট্রেশন অনেক বেশি হাই রয়েছে, তাই কি করছে ওয়াটারটা বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করছে, কারণ এর ওয়াটার পোটেনশিয়াল মানটা বেশি, ভিতরে ওয়াটার পোটেনশিয়াল মানটা কম। তারপরে কি জল যখন ভিতরে টার্জিড হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। এবার হচ্ছে হাইপারটনিক, ইফ দ্য এক্সটার্নাল সলিউশন ইজ মোর কনসেন্ট্রেটেড ইট ইজ হাইপারটনিক, মানে বাইরের সলিউটের কনসেন্ট্রেশনটা যখন বেশি রয়েছে, অর্থাৎ এখানে ওয়াটার পোটেনশিয়াল অনেক বেশি নেগেটিভ, তখন কি করে বাইরে থেকে ভিতর থেকে জল বাইরে বেরিয়ে আসবে, যার ফলে কি হবে তোমার কোষের যে প্রোটোপ্লাজম সেটা শুকিয়ে যাবে। ওকে, এবার প্লাজমোলাইসিস অকার হোয়েন ওয়াটার মুভস আউট অফ দ্য সেল, এখানে কোষ থেকে বেরিয়ে যাচ্ছে, কোষ থেকে বেরোর ফলে কি কোষের প্রোটোপ্লাজমটা শুকিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস। This occur when the cell or placed in a solution that is hypertonic, has more solute to the protoplasm. তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, বাইরের থেকে তোমার সলিউটের কনসেন্ট্রেশন বেশি, ভিতরে সলিউট কম, বলে প্লাজমোলাইজ হচ্ছে, বাইরে জল বেরিয়ে যাচ্ছে। The water when drawn out of the cell through diffusion into the external fluid cause protoplast to shrink away from the cell. এই জন্য প্রোটোপ্লাস্টকে দেখো shrink হয়ে ছোট হয়ে গেছে। The cell is said to be এই সেলটাকে প্লাজমোলাইজড বলা হচ্ছে। The movement of water occur across the membrane moving from one area of higher plant হলো to a lower water potential outside the membrane। তাহলে এখানে কি, এখানে ওয়াটার পোটেনশিয়ালের মানটা কি রয়েছে, মোর নেগেটিভ রয়েছে, মোর নেগেটিভ। When occupies the space between the cell wall and sunken protoplasm, এখানে কি সেল ওয়াল থেকে প্রোটোপ্লাজম কুঞ্চিত হয়ে গেছে। When the cell is placed in isotonic, আইসোটনিক সলিউশন মানে কি বাইরে জলের কনসেন্ট্রেশন সেম, ভিতরে কম, নো মুভমেন্ট অফ ওয়াটার, সুতরাং কি হবে নর্মালি অবস্থা ফ্লাসিড অবস্থায় থাকবে, অর্থাৎ এই সেলটা কেউ চুপসে যাবে না, নর্মাল অবস্থায় থাকবে, এই জন্য ফ্লাসিড হচ্ছে। দ্য প্রসেস অফ প্লাজমোলাইসিস ইজ ইউজুয়ালি রিভার্সিবল, কিন্তু টার্জিডের ক্ষেত্রে কি হচ্ছে, যখন বাইরে জলের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকছে, মানে ওয়াটার পোটেনশিয়ালের মানটা কি হচ্ছে অনেক বেশি হাই থাকছে, তখন এবং এখানে ওয়াটার পোটেনশিয়াল মানটা কি থাকছে কম থাকছে, তখন বাইরে থেকে ভিতরে জল প্রবেশ করার ফলে জলটা ফুলে যাচ্ছে, ওটাকে টার্জিড বলা হচ্ছে। এবং যে প্রেসারের মাধ্যমে যখন জল প্রবেশ করতে হয়, জলটা ধরে এটা একটা কোষ, কোষের মধ্যে যখন জল প্রবেশ করছে তখন জলটা কি করছে এই ওয়ালের উপরে একটা প্রেসার ক্রিয়েট করছে, এটাকে বলা হচ্ছে টার্গার প্রেসার। যে প্রেসারটা ওয়ালের উপরে ক্রিয়েট করে তাকে টার্গার প্রেসার টিপি বলা হচ্ছে। আর যেটা হচ্ছে কি ওয়াল তখন এগেনস্টে কি করছে একটা প্রেসার ক্রিয়েট করছে, যেটা বলছি তাকে এটা বলছে ওয়াল প্রেসার। তাহলে ওয়াল যে প্রেসারটা দিচ্ছে ওয়াল প্রেসার,
আর জল প্রবেশ করে জল যে ওয়ালের উপর প্রেশারটা সেটা হচ্ছে টার্গেট প্রেশার। তারপর হচ্ছে কি বলছে দেখো, দ্য প্রসেস অফ প্লাজমোলাইসিস ইজ ইউজুয়ালি রিভার্সিবল হোয়েন দ্য সেলস আর প্লেসড ইন হাইপো, তাহলে চুপসে গেছিল ওটাকে হাইপোটোনিক সলিউশনে দিলে আবার নর্মাল অবস্থায় চলে আসবে। দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য প্রোটোপ্লাস্ট ডিউ টু এন্ট্রি অফ ওয়াটার অ্যাগেন্স্ট দ্য রিজিড ওয়াল ইজ কল্ড প্রেশার পোটেনশিয়াল। তাহলে এবার এক টার্ম চলে আসলো প্রেশার পোটেনশিয়াল। দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য প্রোটোপ্লাস্ট, তাহলে প্রোটোপ্লাস্ট, এই যে প্রোটোপ্লাস্ট সবুজ কালারের প্রোটোপ্লাস্ট, এটা একটা বল ছাড়লো কিসের জন্য? ডিউ টু এন্ট্রি অফ ওয়াটার অ্যাগেন্স্ট দ্য রিজিড ওয়াল। তাহলে এই রিজিড ওয়ালের বিরুদ্ধে এক ধরনের প্রেশার ক্রিয়েট করলো, সেটাকে বলা হচ্ছে প্রেশার পোটেনশিয়াল বা সাইপ্রিম। তা জল যখন প্রবেশ করছে তো এই জলটা গিয়ে কী করছে, ওয়ালের উপরে যে প্রেশারটা ক্রিয়েট করছে তাকে বলা হচ্ছে প্রেশার পোটেনশিয়াল। বিকজ অফ দ্য রিজিডিটি অফ দ্য সেল ওয়াল দ্য সেল ডাজ নট রাপচার। এবার সেল ওয়ালটা শক্ত আছে বলে কি হচ্ছে, তোমার নষ্ট হচ্ছে না। তাই যখন টার্গেট প্রেশারের মানটা ওয়াল প্রেশারের থেকে বেশি থাকবে তখন কি হবে, সেলটা টার্জিড হবে। কিন্তু যখন টার্গেট প্রেশারের মানটা কম হবে ওয়াল প্রেশার জন্য, তখন সেলটা কি হবে, এটা শ্রিঙ্কেজ হয়ে যাবে, শ্রিঙ্কেজ। এখানে বাস্ট করবে, বাস্ট। This target pressure is ultimately responsible for enlargement and extension of growth of cell. তাহলে টার্গেট প্রেশারের মাধ্যমে জল ভিতরে প্রবেশ করছে, যেটাকে আমরা কি বলছি রিপ্লাজমোলাইজড বা প্লাজমোলাইসিস, মানে ডিপ্লাজমোলাইসিস বলছি। তার ফলে কি হচ্ছে, সেটা কোষটা আকারে বড় হচ্ছে এবং সাইজে বড় হচ্ছে। এটা সাহায্য করছে অক্সিন বলে হরমোন যে থাকে, অক্সিন হরমোনটা কি করে, টার্গেট প্রেশার মেনটেন করে। হোয়াট উড বি দ্য প্রেশার পোটেনশিয়াল অফ ফ্ল্যাসিড সেল? তাহলে যখন জল প্রবেশ করছে, জলটা কি করছে, দেয়ালের উপর যে চাপ প্রয়োগ করছে তাকে প্রেশার পোটেনশিয়াল বলছে। তো ফ্ল্যাসিড সেলের ক্ষেত্রে তো এর মানটা প্রেশার পোটেনশিয়াল মান 0 হবে। হুইচ অর্গানিজম আদার দেন প্ল্যান্ট পজেস সেল ওয়াল? তাহলে আমি সেল কোনটা কি, ফাঙ্গাস, ওদের সেলের উপাদান হচ্ছে কাইটিন। তারপর এটা ব্যাকটেরিয়া, ওদের কোষ প্রাচীরের উপাদান হচ্ছে পেপটাইড ও গ্লাইকন এটসেট্রা। এবার চলে আসে ইমবাইবেশন। ইমবাইবেশন মানে হচ্ছে যে পদ্ধতিতে একটা বীজের মধ্যে জল প্রবেশ করবে তাকে ইমবাইবেশন প্রসেস বলা হয়। রাত্রে তুমি ছোলা ভিজিয়ে দাও, সকালে ছোলাটা ফুলে গেছে, তাহলে কি হচ্ছে, ছোলার পর্দা ভেদ করে জল ভিতরে প্রবেশ করেছে, এটাকে বলা হচ্ছে ইমবাইবেশন। তো ইমবাইবেশন ইজ স্পেশাল টাইপ অফ ডিফিউশন when water is absorbed by solid colloids causing them to immensely increase in volume। তাহলে ইমবাইবেশন এক ধরনের ডিফিউশন প্রসেস। যখন তুমি এই বীজটাকে জলের মধ্যে তুমি ডুবিয়ে দিচ্ছ তখন এ কী করছে, জলে অ্যাবজর্ব করছে, জল অ্যাবজর্ব করার ফলে কী হচ্ছে, বীজটা এরকম বড় হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ইমবাইবেশন। দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ইমবাইবেশন আর অ্যাবজর্পশন অফ ওয়াটার বাই সিড অ্যান্ড ড্রাইউড। তারপর বর্ষাকালে তোমার কাঠের দরজাগুলো কী করে জল শোষণ করে, যার ফলে ফুলে যায়, ওই জন্য দরজা লাগতে চায় না। দ্য প্রেশার দ্যাট ইজ প্রডিউসড বাই সুয়েলিং অফ উড হ্যাড বিন ইউজড বাই prehistoric man to split rocks and boulders। এবং একই জিনিসকে কাজে লাগিয়ে কি করা হতো আগেকার দিনে, তোমার এই পাথরকে ভাঙা হতো। কিভাবে, পাথরের ফুটোয় জল ঢুকিয়ে দেওয়া হলো, সেই জলটা যখন তোমার বরফে পরিণত হলো তখন সাইজে বড় হচ্ছে, আর বড় এটা বাস্ট করে গেল। ইফ were not the pressure due to imbibition, seedlings would not have been able to emerge out of the soil into the open. They probably would not have been established. তাহলে যদি জল প্রবেশ না করে তাহলে আমাদের কি বীজটা অঙ্কুরিত হবে না। Imbibition is also diffusion since water movement is along concentration. Along concentration gradient মানে হচ্ছে যে হাই টু লো, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন। কারণ এই বীজটা তুমি জলের মধ্যে ডুবাচ্ছ, যেখানে জলের পরিমাণটা বেশি আছে, এর ভিতরে জলের পরিমাণ কম রয়েছে, তাই বাইরে থেকে ভিতরের দিকে জল প্রবেশ করছে। দ্য সিডস অ্যান্ড আদার সাচ মেটেরিয়ালস হ্যাভ অলমোস্ট নো ওয়াটার, হেন্স দে অ্যাবজর্ব ওয়াটার ইজিলি। এদের মধ্যে ওয়াটার কম থাকার জন্য এরা কী হচ্ছে, ডাইরেক্টলি ওয়াটার, যদিও এখানে বলছে নো ওয়াটার বলে কোনো কথা হয় না, কারণ একটা বীজের মধ্যেও জল থাকে, অল্প পরিমাণে জল থাকে। Water potential gradient between the absorbent and liquid imbibition is essential for imbibition. Water potential gradient between the absorbent and the liquid, তাহলে এখানে যে লিকুইডটা রয়েছে এবং এখানে যে সিডটা রয়েছে
সেটার কম্বিনেশনটাও দেখতে হবে, কারণ সব এখানে যে লোহা রেখে দাও, সে তো আর অ্যাবজর্ব করবে না, সে ইমবাইবড হবে না। In addition of any substance to imbibe and liquid, affinity between the absorbent and liquid is also requisite. তার প্রথম কন্ডিশন দরকার যে জলের মধ্যে কি দিব যেটা জলটাকে অ্যাবজর্ব করবে। এমন কিছু লোহা দিলাম আমি, অ্যাবজর্ব করবে না, ইমবাইবেশন হবে না। বা হয়তো এখানে আমি পারদ দিয়ে দিলাম, এখানে বীজটা দিয়ে দিলাম, সেটা অ্যাবজর্ব হবে না। তাই এর কম্বিনেশনে দেখতে হবে। এবার জল আসলে কি করে দেখো, আমরা যখন একটা বীজের মধ্যে ইমবাইবেশন প্রক্রিয়ায় জল প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে জিব্বাইলিক অ্যাসিড 3কে অ্যাক্টিভেট করবে। জিব্বাইলিক 3কে ডিএনএকে সক্রিয় করবে, আরএনএ তৈরি করবে, আরএনএ থেকে বিটা অক্সিডেশন অফ গ্লাইঅক্সিলেট সাইকেলের মাধ্যমে তোমার কি করবে, ওরা ডিএনএ সক্রিয় করে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে আলফা অ্যামাইলেজকে সক্রিয় করলো, ওখানে স্টার্চ করলো, এবং স্টার্চ করার পর অ্যামাইলেজ স্টার্চ, এবার সুগারে কনভার্ট হওয়ার পর এই যে ভ্রূণের মধ্যে ট্রান্সফার হচ্ছে, হলো। তার ফলে কি হচ্ছে, তখন এখানের মধ্যে যে স্টার্চ রয়েছে সেটা ভেঙে গিয়ে সুগার কনভার্ট হচ্ছে, সুগারটা তখন এসে ভ্রূণের খাদ্য হচ্ছে। তার ফলে তোমার কি হচ্ছে, আবার প্রোটিনগুলো ভাঙছে, অ্যালিউমিনিয়াম লেয়ারগুলো, ওকে, এই ভাঙার ফলে তোমার ভ্রূণের খাদ্য তৈরি হচ্ছে। নাহলে এই শস্যের মধ্যে যে খাদ্য রয়েছে সেটা কিন্তু বহু সরকার হিসেবে থাকে। এই হচ্ছে আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কোনো কোয়েশ্চেন থাকলে সে কমেন্ট বক্সে জিজ্ঞেস করে না। দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।